টিবিএস মার্কেটসের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক, আজকে আমাদের আমন্ত্রিত অতিথি সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও জনাব তারেক ইব্রাহিম। তিনি এই মুহূর্তে শেয়ার বাজারে কোন ধরনের শেয়ারে সবচেয়ে বেশি অপরচুনিটি দেখছেন, এটাই হচ্ছে আজকে আমাদের মূল টপিক। তারেক ভাই, স্বাগতম। ধন্যবাদ আপনাকে। ট্রেজারি দিয়ে আমরা শুরু করি। যে একটা বছরের প্রথম মাসে অনেকটাই পড়ে গেছিল, আপনি যে এত শার্প ফল আসলে খুব একটা এক্সপেক্টেড ছিল না, তা আবার একটু বাড়ছে। আসলে ট্রেজারির গতিবিধি কি দেখছেন? প্রকৃতপক্ষে ট্রেজারির রেটটা আসলে ইনক্রিজ তো করেছে এই বর্তমান সরকার আসার পরে। আসলে মনিটারি পলিসি একটা স্ট্রিমলাইনিং করার চেষ্টা ছিল এবং ইন্টারেস্ট রেটটাকে মার্কেট ড্রিভেন করার চেষ্টা ছিল যাতে ইনফ্লেশনটা কন্ট্রোলে আসে। তো সেই প্রেক্ষিতেই ট্রেজারি রেটটা বেড়েছিল, রিসেন্টলি আবার কমেছিল বিকজ ব্যাংকিং সিস্টেমে একটু লিকুইডিটি এসেছে। তো এখনকার যে আপনি যে ভোলাটিলিটির কথাটা বলছেন, সেটা আসলে আমাদের মনে হয় যে এটার কারণ হলো যে ব্যাংকিং সিস্টেমের সব গুলো অংশতে একই পরিমাণ লিকুইডিটির প্রবাহ নেই। সো আপনি যদি দেখেন যে গুটি কয়েক বা একটা অংশ ব্যাংকিং সেক্টর খুবই ভালো পারফর্ম করছে, তাদের ক্যাপিটাল এডিকুয়েসি ভালো, তাদের ডিপোজিটের গ্রোথ ভালো, তাদের প্রফিটেবিলিটি রেট ভালো, সবই ভালো চলছে। বাট ঠিক তার অপোজিটে রয়েছে যে কিছু সংখ্যক ব্যাংক যাদের আসলে লিকুইডিটি ম্যানেজমেন্ট করতে হিমশিম খেতে হচ্ছে। তো এটা একটা বড় কারণ যে ট্রেজারি মার্কেটের রেট হয়তো ভালো ব্যাংকগুলো যখন অকশনে পার্টিসিপেট করছে রেটটা ফল করছে, কিন্তু যখন তাদের পার্টিসিপেশনটা থাকছে না তখন এই রেটটা জাম্প করছে। আরেকটা কারণ হলো যে গভর্নমেন্টের ফিসকাল ম্যানেজমেন্টটা, গভর্নমেন্ট অনেক ফিসকাল এক্সপেন্ডিচার কাট করেছে, কিন্তু এখনকার সিচুয়েশন যেটা হয়েছে যে ইকোনমিতে কিছু কিছু স্টিমুলাস অ্যাক্টিভিটিস শুরু করার চেষ্টা করছে সরকারি পক্ষ থেকে, আমার কাছে মনে হচ্ছিল। তো ওটার প্রেক্ষিতে মাঝে মধ্যে ইন্টারেস্ট রেটটা বেড়ে যাচ্ছে। গভর্নমেন্টের বরোইংটাও মানে হঠাৎ অনেকটা বন্ধই ছিল এক রকমের, এটা আবার রিসেন্টলি বেড়েছে, কিছুটা বেড়েছে। কারণ ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস আসলে নতুন সরকার গঠনের পরে আসলে অলমোস্ট স্থবির হয়ে গিয়েছিল। এখন কিছু কিছু কাজ আবার শুরু হচ্ছে। তো আমার মনে হয় যে ইন্টারেস্ট রেটের একটা ইকুইলিব্রিয়াম সেট হচ্ছে। আমরা গোয়িং ফরওয়ার্ড দেখতে পাবো যে মোর স্টেবল একটা ইকুইলিব্রিয়াম ইন্টারেস্ট রেট। এরকম স্তরেই নাকি? আমার মনে হচ্ছে যে এইরকম স্তরে থাকাটার সম্ভাবনাই বেশি। তবে একটা পজিটিভ আউটলুক আমি দিতে পারি, সেটা হলো যে আমরা তো ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্লোবালি অয়েলের প্রাইস যদি আপনি দেখেন, ব্রেন্ট ক্রুড বা WTI, তো ওদের প্রাইস কিন্তু বেশ ভালো ফল করেছে, এখন $70 বা তার নিচে আশেপাশে অবস্থান করছে। তো দ্যার ইজ এন এক্সপেকটেশন যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার ফলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়তো বা থেমে যাবে, অথবা ইউরোপ এবং আরো কিছু অংশে রিসেশনের এক্সপেকটেশন আছে। সেক্ষেত্রে অয়েলের ডিমান্ডটা কম থাকবে। অয়েলের ডিমান্ডটা কম থাকা মানে হলো বেশিরভাগ কমোডিটি প্রাইস কমা, রাইট? আমাদের বেশিরভাগ অয়েল এবং অয়েল ডিপেন্ডেন্ট ইম্পোর্টের পরিমাণ আমাদের প্রায় $10 বিলিয়ন মতো। এছাড়াও অন্যান্য কমোডিটিজ আছে যেগুলা আসলে অয়েল প্রাইসের সাথে লিঙ্কড। সো দেখা যাচ্ছে যে আমাদের ইম্পোর্ট বিলটা কমে গেলে আমাদের ফিসকাল ব্যালেন্সটা বাড়বে। আমাদের রিজার্ভটা রাইট নাও এখন সম্ভবত 20 বিলিয়নেই ঘোরাফেরা করছে, যেটা আগে ডিক্লাইনিং ট্রেন্ড ছিল সেটা হয়তো নেই। আমার মনে হয় যে ট্রেজারি রেট কমার জন্য আমাদের রিজার্ভটাকে বাড়তে হবে, তাহলে ইন্টারনালি ডোমেস্টিক টাকার প্রবাহটা আর একটু বাড়বে, তখন আমরা আরো লোয়ার ট্রেজারি রেটটা দেখতে পাবো। এটা ধরেন কবে নাগাদ, লাইক এখান থেকে আরো যদি আমরা 200 বেসিস পয়েন্ট কম দেখতে চাই, বিলগুলোতে আরো 300-400 বেসিস পয়েন্ট, কতদিন সময় লাগতে পারে আপনার এক্সপেকটেশন? আপনি যে রেটটার কথা বলেছেন এটা আসলে আমাদের সবারই প্রত্যাশা, বিনিয়োগকারী এবং ব্যবসায়ী সবারই আসলে প্রত্যাশা করে যে, কারণ অতি উচ্চ ইন্টারেস্ট রেট এনভায়রনমেন্টে আসলে ইনভেস্টমেন্ট এবং ব্যবসা দুটা করাই খুব ডিফিকাল্ট। তো এক্ষেত্রে আসলে যদি বলতে চাই যে এই রেটটা কবে প্রিভেইল করতে পারে, সেক্ষেত্রে যে কন্ডিশনগুলো সেট করা দরকার, এক আমাদের ফিসকাল ম্যানেজমেন্ট, আমার মনে হচ্ছে যে ফিসকাল ম্যানেজমেন্ট বেশ ভালোই হচ্ছে। এবং আমাদের গভর্নর আসলে 2-1 দিন আগে বোধহয় বললেন যে
$29 বিলিয়ন রেমিটেন্স আমরা প্রত্যাশা করছি। তো যদি এই ট্রেন্ড থাকে, আমার মনে হয় যে 6 থেকে 9 মাসের মধ্যে আমরা আরেকটু কম ইন্টারেস্ট রেট এনভায়রনমেন্ট দেখতে পারি। আচ্ছা, আর বেড়ে যাওয়ার ঝুঁকি আছে কতটা? বেড়ে যাওয়ার ঝুঁকিটা খুব বেশি আমি দেখছি না, বাট কিছু ঝুঁকি আছে। সেটা হলো যে আমাদের কিছু পেমেন্ট ডিউ আছে, বা সামনে আরো পেমেন্ট শুরু হবে, এরকম কিছু বিষয় আছে। যেমন রূপপুর পাওয়ার প্ল্যান্টের ব্যাপারটা যদি ধরেন, এটা এখানে বোধহয় $12 বিলিয়ন মতো ঋণ আছে আমাদের, এইগুলো পেমেন্ট শুরু হবে। বা বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্টের ডেফার্ড পেমেন্ট সিস্টেম ছিল, তো ওই ডেফার্ড পেমেন্টগুলো স্টার্ট হলে আমাদের কিছু আরেকটু পেমেন্ট বার্ডেন অ্যাড হবে। তবে আমি আশাবাদী যে আমাদের এক্সপোর্ট এবং রেমিটেন্স যেভাবে গ্রো করছে এবং ইন্টারন্যাশনাল কমোডিটি মার্কেট যদি এই স্তরে থাকে, তাহলে আমাদের ইম্পোর্টও কমে আসবে। সো আমাদের ফিসকাল ব্যালেন্সটা ভালো থাকলে অটোমেটিক্যালি ইন্টারেস্ট রেটের উপর একটা পজিটিভ ইম্প্যাক্ট আমরা পাবো। আর এমনিতে এফডিআই আউটলুক, এটি তো আসলে খুবই এফডিআই ফ্রাস্ট্রেটিং। আউটলুক যদি আপনি বলেন, যে আমাদের আসলে কখনোই এফডিআই আউটলুকটা না অতটা রোবাস্ট ছিল না, ফর সাম রিজন। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট অথবা ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট দুটাতেই, মানে আমরা যদি আমাদের নেইবারিং যে কোনো কান্ট্রি, ভিয়েতনাম, ভারত, ইভেন পাকিস্তানের সাথেও যদি আমরা কম্পেয়ার করি, আমরা দুঃখজনকভাবে এই জায়গাটা অনেক পিছিয়ে আছি। তো দেখা যাক, এখানে অনেক কাজ করার চেষ্টা করা হচ্ছে। বিনিয়োগ বান্ধব, কর বান্ধব একটা পলিসি যদি আমরা পাই, হয়তো বা এখানে আরেকটু ইমপ্রুভমেন্ট আসতে পারে। ইকুইটি মার্কেটে আসি। জি, যে একটা মোটামুটি এখন লোকজন কেনা বেচাটা অন্তত শুরু করেছেন, বিভিন্ন শেয়ারে ট্রানজ্যাকশন আগের চাইতে একটু বেড়েছে। তো আপনি তো টপ ডাউন অ্যাপ্রোচ থেকে সেক্টরগুলো, অনেকগুলো ভালো ভালো কল আছে, তো ইন্ডেক্স নিয়ে আমরা খুব একটা কথা না বলি, বিকজ রিয়েলি কনফিউজিং। একটা সেক্টরগুলোর মধ্যে সবচেয়ে বেশি অপরচুনিটি কোথায় কোথায় দেখছেন আপনি? ইন্ডেক্স নিয়ে যদিও আমি ছোট করে অ্যাড করতে চাই, আমাদের ইন্ডেক্স কিন্তু যদি আমরা বলি যে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে, আসলে কিন্তু একটা কনসলিডেশন ফেজ দিয়ে যাচ্ছে। কনসলিডেশন ফেজটা কি, যে যারা ডিপ্রেসড অ্যাবাউট দ্য মার্কেট, তারা কিন্তু আস্তে আস্তে মার্কেট ছেড়ে যাচ্ছেন, কিন্তু ইন্ডেক্স কিন্তু একটা সার্টেন লেভেলের নিচে নামছে না। এবং অনেকের একটা ভয় ছিল যে এই ধরনের রিফর্ম বা এই যে পরিবর্তনশীল ইন্টারেস্ট রেট বা হাই ইন্টারেস্ট রেট এনভায়রনমেন্টে মার্কেট হয়তো অনেক নিচে যাবে, কিন্তু সেটা যাচ্ছে না। এটার ইন্ডিকেশন হলো যে একদল ইনভেস্টররা কিন্তু শেয়ার সংগ্রহ করছেন। আমরা মনে করি যেটাকে বলে যে লং টার্ম অ্যাকুমুলেশন ফেজ। তো যারা আসলেই মনে করে যে তারা 2-3 বছরের জন্য হোল্ড করে রাখবেন এবং তারা বর্তমান আর্নিংস ইল্ড এবং ডিভিডেন্ড ইল্ডে সন্তুষ্ট, তারাই এটা হোল্ড করছে। আর সেক্টরাল ক্ষেত্রে আমি যদি বলি, তাহলে আমার মতামত হলো যে আমার কাছে মনে হয় যে প্রায় 16 বছর পরে ব্যাংকিং সেক্টরে রিফর্ম হচ্ছে। মানে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো বা মার্কেট বিশেষজ্ঞরা যে ধরনের রিফর্মের কথা বলে আসছিলেন, সেই ধরনের রিফর্মের রিফ্লেকশনটা আমরা আসলেই এখন ব্যাংকিং খাতে দেখতে পাচ্ছি। তো আমার মনে হয় যে এই রিফর্মের ফলে ব্যাংকিং খাতে প্রাথমিকভাবে যারা খারাপ ব্যাংক, তাদের প্রকৃত অবস্থা বেরিয়ে আসবে। বেরিয়ে আসার পরে তারা একটা ইকুইলিব্রিয়ামে পৌঁছে আবার হয়তো একটা কনসলিডেট করে বেটার সিচুয়েশনে যাবে। আর অ্যাজ এন ইনভেস্টর আমার মতামত হলো যে, বা অ্যাজ এন অ্যানালিস্ট আমার মতামত হলো যে, দেয়ার উইল বি সাম ব্যাংকস যারা অনেক বড় উইনার হিসেবে আবির্ভূত হবে। যে ব্যাংকগুলো আপনার মানে বেটার গভর্ন, যাদের যে ব্যালেন্স শিট ভালো। তো এখানে বেশ কয়েকটা ব্যাংক আছে যে লাইক আমরা আসলে সবাই জানি যে ব্যাংকিং সেক্টরে অনেক ধরনের অনিয়ম হয়েছে বা অনেক ধরনের মিসম্যানেজমেন্ট হয়েছে। তো যে ব্যাংকগুলো গত 16 বছরেও বা গত 20 বছরেও বা তাদের শুরু থেকে, যে ফার্স্ট জেনারেশন ব্যাংক, সেকেন্ড থার্ড জেনারেশন ব্যাংক, তাদের জন্মলগ্ন 20-30 বছর ধরে থেকে তারা গভর্নেন্স ইস্যু হয়নি, মেজরিটি শেয়ারহোল্ডাররা মাইনরিটি শেয়ারহোল্ডারদের উপরে মানে আনফেয়ার কোনো প্র্যাকটিস করে নাই সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে। আমরা মনে করি যে তারা গোয়িং ফরওয়ার্ডও খুব ভালো গভর্নেন্স মেনটেন করবে। আর এটার ক্ষেত্রে আরেকটা সুবিধা, এখনকার পরিস্থিতিতে আরেকটা সুবিধা হলো কি, যে
আপনার ব্যাংকিং সেক্টরের এই রিফর্মের ফলে আন্তর্জাতিক ব্যবসায় যারা প্রকৃতপক্ষেই ভালো ব্যাংক, ওয়েল গভর্ন ব্যাংক, তারা কিন্তু ভালো সুবিধা পাবে। আপনি এক্সপোর্ট, ইম্পোর্ট, রেমিটেন্স, সো এই তিনটা সেক্টর মিলে কিন্তু আমাদের প্রায় $200 বিলিয়ন ব্যবসা। তো ওই $200 বিলিয়ন ব্যবসা দেখা যাবে যে ভালো কিছু ব্যাংকের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। যারা বোর্ড অফ, বাট যেই ব্যাংকগুলো ভালো ছিল না বা বোর্ড অফ ডিরেক্টরসরা সুবিধা নিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আসলে আন্তর্জাতিক ব্যবসায় ওই ব্যাংকগুলোর অংশগ্রহণ অনেক সিগনিফিকেন্টলি কমে যাবে। দ্যাট মিনস ভালো ব্যাংকগুলোর জন্য আসলে কম্পিটিশনটা ছোট হয়ে আসছে। ওকে, তো জাস্ট আপনার যে ইকুইটি পিক গুলো যদি আমাদের সাথে শেয়ার করেন। মানে ব্যাংকিং সেক্টরে তো আসলে অনেকগুলো ব্যাংকই ভালো আছে, এর মধ্যে আসলে আমাদের সিলেকশন যদি বলা হয় এদের, বা আমরা নিজেরা এক্সপোজার নিয়েছি, যে আমরা মনে করি যে প্রথমত ব্র্যাক ব্যাংক আমাদের কাছে মনে হচ্ছে শুরু থেকেই তাদের ট্রান্সপারেন্ট একটা অ্যাকাউন্টিং পলিসি সবসময় ছিল, ইনভেস্টর বান্ধব পলিসি ছিল। আমরা মনে হচ্ছে যে যেসব ব্যাংকগুলোর নন পারফর্মিং লোনের পরিমাণ কম, যাদের প্রভিশনিং পরিমাণ বেশি এবং ভ্যালুয়েশন অনেক ভালো। আমি বারবার মানে একই প্রসঙ্গ তুলে আনি যে আর্নিং সিল্ডের ব্যাপার। কিছু কিছু ব্যাংকের প্রাইস আর্নিং রেশিও 5, কিছু কিছু ব্যাংকের প্রাইস আর্নিং রেশিও 4 বা তার নিচে চলে এসেছেন। এখন 4 বা 5 নেমে আসার মানে হলো যে এই ব্যাংকিং কোম্পানিগুলোর প্রশ্ন হতে পারে যে আমরা কি তাদের ব্যালেন্স শিটে বিশ্বাস করি কিনা। আমি যাদেরকে বিশ্বাস করি, আমি মনে করি যে যদি ইনভেস্টররাও বিশ্বাস করেন তাহলে কিন্তু এই ব্যাংকগুলো 3-4 বছর পরে একটা সিগনিফিকেন্টলি হায়ার রিটার্ন দিবে। মানে 4 প্রাইস আর্নিং রেশিও মানে হলো আর্নিং সিল্ড অ্যাবাউট 25%। সো আপনি তার মানে হলো প্রতি 3 বছর পর পর আপনার বিনিয়োগকৃত অর্থ ডাবল হয়ে যাচ্ছে, অর্থাৎ ব্যাংকের বুক ভ্যালু ডাবল হয়ে যাবে। এখন কোশ্চেন হলো যে শেয়ার প্রাইসে সেটা রিফ্লেকশন হবে কিনা। এখন একটা 30 টাকা বুক ভ্যালুর ব্যাংক আমি যদি 22-23 টাকা দিয়ে কিনি এবং সেটা যদি 3 বছর পরে 60 টাকা হয়ে যায়, আমি মনে করি যে 22 টাকা দিয়ে কিনলে ডিভিডেন্ড খেয়ে আমি শেষ পর্যন্ত 40 টাকায় বিক্রি করতে পারবো এবং আমারও রিটার্ন পার্সেন্টেজ 30% অর মোর হতে পারে। যদি আপনি পিকের কথা বলেন, ব্র্যাক ব্যাংক আছে ভালো। আমরা মনে করি প্রাইম ব্যাংকের আর্নিং সিল, ডিভিডেন্ড ইল্ড বেশ ভালো। যমুনা ব্যাংক হতে পারে ডিভিডেন্ড, আপনি শুধু ডিভিডেন্ড ইল্ড পার্সপেক্টিভে যমুনা ব্যাংক, তারপরে আপনার এছাড়াও আরো ভালো ব্যাংক আছে, ইবিএল আছে, পূবালী ব্যাংক আছে। হয়তো ওগুলাকে নিয়ে আর একটু ডিটেইল অ্যানালাইসিস করতে হবে, আমাদের ওভাবে এক্সপোজার নেই, বাট আমরা মনে করি এই ব্যাংকগুলো ভালো ব্যাংকের মধ্যে পড়ে। এছাড়াও আরো অনেক শরিয়া বেসড কিছু ব্যাংক হয়তো বেরিয়ে আসবে যখন এই রিফর্মগুলো হবে। আপনার উত্তরা ব্যাংকে ডিভিডেন্ড দিল, বেশ ভালো ডিভিডেন্ড দিল, কিন্তু 5.5 টাকা আর্নিংস, শেয়ার প্রাইস 25 টাকার আশেপাশে ঘোরাঘুরি করছে, প্রাইস আর্নিং রেশিও 5-এরও কম। সো আমরা মনে করি যে মার্কেটে আসলে খুঁজলে যে ব্যাংকগুলোর আর্নিং সিল্ড 20%-এর উপরে, অর্থাৎ পি রেশিও 5 বা তার নিচে এবং প্রভিশনিং কাভারেজ যথেষ্ট আছে, তারা কিন্তু দীর্ঘমেয়াদে বেশ ভালো করবে, বিনিয়োগকারীদের জন্য ভালো ফলাফল নিয়ে আসবে। এক গ্রোথ সাইড থেকে, দ্বিতীয় হলো যে তারা কিন্তু আন্তর্জাতিক যে ঋণ প্রদানকারী সংস্থা আইএফসি বা ওয়ার্ল্ড ব্যাংক বা এফএমও বা এই ধরনের আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকেও কিন্তু তারা ফাইন্যান্সিং পাবে। তো গোয়িং ফরওয়ার্ড ব্যাংকগুলোর গ্রোথের জন্য তাদের যে ক্যাপিটাল প্রয়োজন হবে, ভালো ব্যাংকগুলো ক্যাপিটাল পাবে, কিন্তু অ্যাজ এ বিনিয়োগকারী আমি মনে করি যে আসলে যারা উইকার ব্যাংক তাদের জন্য ক্যাপিটাল সংগ্রহ করাটা ডিফিকাল্ট হবে। সো ব্যাংকিং সেক্টরটাই কনসেন্ট্রেটেড হয়ে যাবে এবং এই কনসেন্ট্রেশনের ফলে ভালো ব্যাংকের বিনিয়োগকারীরা অনেক লাভবান হবেন। আচ্ছা, এখন যদি আপনাকে 100 কোটি টাকার একটা ফ্রেশ ফান্ড দেওয়া হয়, আপনি অ্যাসেট অ্যালোকেশন বা কিভাবে ইকুইটি পিক করবেন? 100 কোটি টাকার অ্যাসেট অ্যালোকেশন দেওয়া হলে ইকুইটি মার্কেটে আমি হয়তো অর্ধেক টাকাই ব্যাংকে বিনিয়োগ করতাম, আমার পছন্দের কোয়ালিফাইড ব্যাংকগুলোতে আমি বিনিয়োগ করতাম। আর বাকি টাকা হয়তো কিছু সাইক্লিক্যাল সেক্টরাল ইনভেস্টমেন্ট গুলোতে যেতাম। বিভিন্ন ম্যানুফ্যাকচারিং খাতেও অনেক শেয়ার অনেক আন্ডার ভ্যালুয়েশনে চলে এসেছে,
আপনার ফার্মাসিউটিক্যাল সেক্টরে বেশ কিছু শেয়ার আছে অনেক সস্তা, ইঞ্জিনিয়ারিং সেগমেন্টে যদি বলি সেখানেও অনেক সস্তা অনেকগুলো শেয়ার রয়েছে। তো ওভারঅল মার্কেটে, আমাদের মার্কেটে তো আসলে 300টা কোম্পানি লিস্টেড, বাট আমরা অ্যাজ অ্যান অ্যানালিস্ট কমিউনিটি আমরা মনে করি যে 30-40টা ইনভেস্টেবল স্টক। তো এর মধ্যে দেখা যাবে যে 15-20টা শেয়ার কিন্তু বেশ ভালো আন্ডার ভ্যালুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। ব্যাংকের ব্যাপারে একটা কমন যেটা বলা হয় যে মার্কেটে যখন টার্নওভার কম থাকে, ফান্ড ফ্লো কম থাকে, ব্যাংকের শেয়ার থেকে রিটার্ন আসে না, কারণ কেউ কেনে না সেটা একটা। আবার আরেক দিকে হচ্ছে এই যে রিফর্ম, দ্যাট ক্যান ট্রিগার আ টার্ন অ্যারাউন্ড। তার মানে আপনি যে লিকুইডিটি ব্যাংকিং সেক্টরে স্টকে বাড়বে আরো, এটা কবে এক্সপেক্ট করছেন? মার্কেটের লিকুইডিটি যদি আপনি বলেন, যে আমার মনে হচ্ছে যে এখন মার্কেটে আসলে এক ধরনের শিফটিং হচ্ছে। শিফটিংটা এই ধরনের যে আপনার মার্জিন লোনের অনেক ব্রোকারেজ হাউস তাদের মার্জিন লোনের যে ব্যালেন্সটা আছে, এটা নেগেটিভ ইকুইটি, এগুলোর অ্যাডজাস্টমেন্ট চলতেছে। তো তার ফলে এইসব ইনস্টিটিউশন থেকে হয়তো ছোট ছোট সেল আসতেছে। অন্যদিকে এই সেলগুলো যখন অ্যাবজর্ব করছে হয়তো দীর্ঘমেয়াদের বিনিয়োগকারী অথবা ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা লং টার্ম ধরে রাখতে ইচ্ছুক। তো এই সাইকেলটাই আমি যদি এই সাইকেলের অ্যানালজিটা, সিমিলার অ্যানালজি আমি আসলে বলবো যে 96-এ মার্কেট ক্র্যাশ হওয়ার পরে 97-98 এই অনেক ধরনের রিফর্ম হয়েছে, অনেক ধরনের এক্সপেকটেশন ক্রিয়েট হয়েছিল। তো ওই মার্কেট কিন্তু কনসলিডেট করেছে 2001-2 পর্যন্ত। এবং আমি যেটা দেখি যে তখনও ইন্টারেস্ট রেট এনভায়রনমেন্ট হাই ছিল, এখন ইন্টারেস্ট রেট এনভায়রনমেন্ট হাই, এবং তখনও কিন্তু মানে ইন্টারেস্টিংলি স্কয়ার ফার্মা লিস্টেড ছিল এবং তার প্রাইস আর্নিং রেশিও নেমে গিয়েছিল 7 বা 7-এর নিচে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখনো মানে সেম বেঞ্চমার্কে স্কয়ার ফার্মার মতো শেয়ারও কিন্তু অ্যাগেইন মনে হচ্ছে যে এক্সপেক্টেড প্রাইস আর্নিং রেশিও কম্পারিজন করলে প্রায় ওই লেভেলেই নেমে এসেছে। তো এরপরে কিন্তু ভালো কোম্পানিগুলো, সে ফর এক্সাম্পল স্কয়ার ফার্মা 2010 পর্যন্ত অ্যাভারেজে 30% CAGR রেটে রিটার্ন দিয়েছে। এখন হ্যাঁ, লিকুইডিটি আসতে 1-2 বছর সময় লাগতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে যে 2001-2 সালে যখন একটা ডিসপেয়ার ছিল মার্কেটে, যে মার্কেট বোধহয় আর ভালো হবে না কখনো, বা এই ইনভেস্টমেন্টগুলো এত আন্ডার ভ্যালুয়েশন, কেন এত আন্ডার ভ্যালুয়েশন এবং কতদিন এই আন্ডার ভ্যালুয়েশন থাকবে, এরকম প্রশ্ন যখন এসেছিল, তারপরে কিন্তু সেই কোম্পানিগুলো ঠিকই ইনভেস্টরদের সিগনিফিকেন্টলি হায়ার রিটার্ন দিয়েছে। 30% CAGR মানে হলো যে আপনার 10 বছরে ওয়েল 10 গুণ হয়ে গেছে। তো আমার কাছে মনে হচ্ছে যে বাজারে এখন কিছু কিছু শেয়ার এতটাই আন্ডার ভ্যালুড, এখন ম্যাক্রো সাইডে কি চেঞ্জ হবে সেটা তো আর আমরা প্রেডিক্ট করতে পারি না। যে বাট আমরা যদি মনে করি যে বাংলাদেশ একটা রিজনেবলি স্টেবল কান্ট্রি হিসেবে থাকবে, তাহলে কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি যে এই কোম্পানিগুলো আমাদেরকে, যদি 2001 সালের প্যাটার্নই রিটার্ন আবার রিপিট হয়, 2025 সাল থেকে কিন্তু গোয়িং ফরওয়ার্ড একই ধরনের রিটার্ন হবে। আর লিকুইডিটি গ্রোথটা হয়তো আমরা এক্সপেক্ট করতে পারি যে এই বছরের শেষ নাগাদ আমার মনে হয় যে লিকুইডিটির পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে। ওই ফিসকাল ব্যালেন্স এবং এক্সটার্নাল ট্রেড ব্যালেন্সের সাথে আসলে সবকিছুই জড়িত। যখন ইন্টারেস্ট রেটটা কমবে বিকজ আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের ব্যালেন্সটার জন্য। সো দিন শেষে যদি আপনি একটা ইন্ডিকেটরের কথা বলেন, আমি বলবো যে আমাদের রিজার্ভ যখন বাড়া শুরু করবে, সেন্ট্রাল ব্যাংক তখন বাজার থেকে ডলার তুলে নেবে এবং টাকা ছাড়া শুরু করবে, এবং টাকা যখনই ছাড়া শুরু করবে ইন্টারেস্ট রেট কমবে, মার্কেটে লিকুইডিটি আসবে, এবং তখন দেখা যাবে যে মার্কেটের রিটার্ন তো সাইক্লিক্যালি নিচে, দেখা যাবে খুব দ্রুত রিটার্নটা চলে আসবে। আপনার 100 কোটি টাকায় অর্ধেক আপনি ব্যাংকিং স্টক কিনবেন, তারপরে আপনি অন্যান্য স্টক কিনবেন, দ্যাট মিনস ইকুইটি অ্যাজ এন অ্যাসেট ক্লাস আপনার এই ফান্ডের কত % পাবে এখন? আমি 2-1 বছর বা 3 বছর বোধহয় আগে একটা ইন্টারভিউতে বলেছিলাম যে 30 বা 40% আমি রিয়েল এস্টেটে। এই মুহূর্তে আমি মনে করি যে শুধুমাত্র বিনিয়োগ ইনভেস্টমেন্ট ভেহিকল হিসেবে যারা আসলে ডিরেক্টলি পার্টিসিপেট করতে পারেন না,
তাদের জন্য আমি মনে করি যে এখন ইকুইটি মার্কেট ইজ এন ভেরি অ্যাট্রাকটিভ মার্কেট। হয়তো 20-25% আমি ফিক্সড ইনকামে রাখবো। এখন আমি ইকুইটি 60% রাখবো, আস্তে আস্তে আমি ইকুইটির পরিমাণ বাড়াতে থাকবো, সময় যত যেতে থাকবে আমি ফিক্সড ইনকামটা কমিয়ে ফেলবো। আপাতত রিয়েল এস্টেটটা আমি আপাতত মানে যদি বিনিয়োগের পার্সপেক্টিভ হিসাবে, রিয়েল এস্টেটে আসলে দুটো পার্সপেক্টিভ আছে, একটা হলো ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভ, আরেকটা হলো যে ইমোশনাল অ্যান্ড সেফটি পার্সপেক্টিভ। দ্যাটস এ ডিফারেন্ট পার্সপেক্টিভ, যে আমাদের প্রাইমারি ইনভেস্টমেন্ট হিসেবে একটা রেসিডেন্স থাকাই উচিত আমি মনে করি। হাউএভার যদি ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভে চিন্তা করা হয়, আমার মনে হয় যে ইকুইটি এবং ফিক্সড ইনকাম আর ভেরি অ্যাট্রাকটিভ রাইট নাও। আপনাকে অসংখ্য ধন্যবাদ তারেক ভাই। আপনাকেও ধন্যবাদ। দর্শক, তারেক ইব্রাহিম ভাই বলছিলেন তার বর্তমান পুঁজি যদি একটা 100 কোটি টাকার ফান্ড হয়, 50% তিনি যে সিলেক্টিভ যে ব্যাংকগুলো সেখানে রাইট নাও তিনি ইনভেস্ট করবেন। তার কল হচ্ছে যে ভালো ব্যাংক খারাপ ব্যাংক আসলে ডিস্টিংগুইশ হয়ে গেছে। তো ভালো ব্যাংকগুলোর জন্য প্রতিযোগিতা কমে এসছে, তাদের গ্রোথ রেট ব্যবসায় যে আপনার ফরেন ট্রেড থেকে শুরু করে যে আমদানি রপ্তানি রেমিটেন্স, এই ব্যবসাগুলো তারা আগের চাইতে অনেক বেশি প্রবৃদ্ধি হবে, তাদের ব্যালেন্স শিট স্ট্রং। তো সেই হিসেবে এবং যে প্রাইস টু আর্নিংস লেভেলে আছে, তাদের গভর্নেন্স সব কিছু মিলিয়ে ইজ ভেরি বুলিশ। আর তার বাইরে সাইক্লিক্যাল স্টক যেগুলো, এগুলো অনেক আন্ডারভ্যালুড হয়ে গেছে। টার্ন অ্যারাউন্ড যদি হয় সেখান থেকে এখানেও তিনি পজিশন নেওয়া শুরু করবেন। আর সাম 20-25% বা কিছু তিনি রাখবেন হচ্ছেন ফিক্সড ইনকামে। ইজ এ গুড স্টক পিকার। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।